মেজর দেলোয়ারের কথা কিন্তু সবসময় বাসি হলেই ফলে। ৫ বছর আগের কথাগুলো কিন্তু প্রতিটা, আপনিও সাক্ষী, সব কথা ফলেছে যেভাবে বলেছি। প্রতিটা কথা প্রতি, আমি নিজে কোনো গণক না, সহজ একটা আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধিতে যতটুকু বুঝেছি ২ দুগুণে ৪ মিলিয়ে তা বলেছি এবং তাই হয়েছে, এখনো তাই বলছি। আর বারবার ওয়ার্নিং দিচ্ছি, আমি প্রফেসর ইউনূসকে আবার সতর্ক করছি, এই সমস্ত ষড়যন্ত্রকারী এবং মির্জাফরের দেশ হচ্ছে বাংলাদেশ। সেখানে নিজের দেশের ঘরের শত্রু যখন বিভীষণ হয় তখন তো আর বাইরের শত্রু দরকার নাই। ঘরের শত্রু যখন আমাদের বাহিনী প্রধানরা হয়, আমাদের কি বলে জেনারেলরা হয়, পুলিশের প্রধানরা হয়, রাজনীতিবিদ, বুড়া বুড়া রাজনীতিবিদরা হয় দেশের শত্রু, তখন তো আর ভারতকে প্রয়োজন নাই দেশ ধ্বংস করার জন্য। তো এইরকম একই কাহিনীর জন্য কানাডা, যুক্তরাষ্ট্র, ভারতীয় এমবেসি থেকে সমস্ত রয়ের কুকর্ম, কারণ রয়ের সদস্য মানেই হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে ভারতীয় প্রশিক্ষিত জঙ্গি, তাদের দেশ থেকে ওই জঙ্গিদেরকে বের করে দিয়েছে। সুতরাং কেন এখনো প্রফেসর ইউনূস উনি বুঝতে চাচ্ছে না, উনি না হয় বুঝলাম যে উনি গোয়ার, উনি সবার কথা শুনতে চান না, উনার যেই উপদেশটা আশেপাশে বসে আছে ওনার উপদেশটা কি অন্ধ বধির, কানে শোনে না, ওনারা কি চোখে দেখে না? এই যে বারবার চিৎকার করে বলছি, আমি জেনারেল হাফিজের কাছে পাঠিয়েছি, প্রফেসর মোহাম্মদ ইউনূসের সামরিক উপদেষ্টা জেনারেল হাফিজ, উনাকে আমি বলেছি, ওনাকে পাঠিয়েছি, আপনারা কি করছেন? আপনারা রাজেশ কুমার অগ্নিহোত্রীকে বের করছেন না কেন? আমি বুঝলাম না। আমি এখন জনতার সামনে আমি এদেরকে, আরে জেনারেল সাহেবদেরকে কাজ না হলে একটা মেজর সাহেবকে বসায় দেন, আমরা এগুলো করে দেখাই দিব। আমার কোনো শখ নাই এইসব জায়গায় বসার। একদম ডান্না মেরে সোজা বাংলাদেশ সোজা করে ছেড়ে দিব। এই ফগ্নিহোত্রী সব লাঠি দিয়ে বাংলাদেশ থেকে বের করা হবে। বুঝতে পারছে না যে এই দেশকে এবং প্রফেসর ইউনূস সরকারকে ডিস্টাবিলাইজ করার জন্য আভ্যন্তরীণ মির্জাফরদেরকে ব্যবহার করে এরা যে এই যে মূল হেডগুলা, সাপের মাথাগুলা, পদ্মগোকরার মাথা, রাজেশ অগ্নিহোত্রী, সন্তোষ শর্মা, এরা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার প্রাপ্ত উনি কি আমার এই সহজ কথাটা বুঝতে পারছেন না? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াটস ইজ প্রবলেম। এই সরকারের এইসব উপদেষ্টাদের সমস্যাটা কোথায়? কারণ এই প্রফেসর ইউনূস বুঝতে পারছে না যে তাকে ডিস্টেবিলাইজ করার জন্য এই সন্তোষ শর্মা এবং অগ্নিহোত্রীরা দিন রাত কাজ করে যাচ্ছে। এই জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল আকবর, শেখ হাসিনার ডান হাত, ভারতের একদম রয়ের পা চাটা পশু। এই পশু যতদিন বাংলাদেশে ছিল আমার কাছে একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসতো, কখন সেনানিবাসে বসে সে মিটিং করতো, কখন সে গুলশানের কোন হোটেলে বসে মিটিং করতো, আমি সরাসরি খবর পেয়ে যেতাম। আমি সেটা বলতে পারবো না কিভাবে খবর পেতাম। একইভাবে এই সন্তোষ শর্মা আর রাজেশ অগ্নিহোত্রী যখনই তারা একসাথে মিটিং এ বসে আমার কাছে আল্লাহর রহমতে খবর চলে আসে। সেটাও আমি সোর্স ডিসক্লোজ করব না। আমাদেরকে বুঝতে হবে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র কোনটা আর একটা আভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনটা, আর কোন আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে আভ্যন্তরীণ ষড়যন্ত্রের সম্পর্ক আছে। যেমন সন্তোষ শর্মা হচ্ছে আভ্যন্তরীণ সম্পর্ক, কিন্তু তার সাথে আবার আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্পর্ক আছে। সন্তোষ শর্মা হচ্ছে ডক্টর ইউনূস সরকার এবং বাংলাদেশের ভিতরে একটা ক্যান্সার। প্রফেসর ইউনূস যদি এই ক্যান্সারকে কেটে না ফেলে, রাজেশ অগ্নিহোত্রীকে এবং সন্তোষ শর্মাকে যদি কেটে না ফেলে, তাহলে কিন্তু এই ক্যান্সার ছড়াবে। এই ক্যান্সারটা ছড়াতে ছড়াতে কিন্তু মোদির আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্যান্সারের সাথে মিলে যাবে। মিলে গেলে কিন্তু মনে রাখতে হবে এই ক্যান্সার কিন্তু আর সারানো যাবে না। বাংলাদেশ কিন্তু এই ফিরে পাওয়া, হাজার হাজার রক্তের মাধ্যমে ফিরে পাওয়া স্বাধীনতা কিন্তু আবার হারাবে। আপনি সন্তোষ শর্মাকে আর রাজেশ অগ্নিহোত্রীকে যে পাকিস্তান লাথি মেরে বের করেছে, সে একইভাবে পাকিস্তানে ইন্ডিয়ান এমবেসিতে একটা পদ দখল করে এখানে সমস্ত কুকর্ম করছিল পাকিস্তানের বিরুদ্ধে।
সেখান থেকে পাকিস্তান 2016 সালে রাজস্ব অগ্নিহোত্রীকে বের করে দেওয়ার পরে শয়তানের, আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের পরিকল্পনা সবসময় দুর্বল। ভারত না সবসময় লেজে গুবরে করে ফেলে। এইসব যখন একটা ঘটে, যখনই তার নিজের দেশি মানুষ বুঝে ফেলে যে একটা ফলস ফ্ল্যাগ, এটা একটা মিথ্যা, ভারতের মোদী সরকারের করা একটা জঙ্গি নাটক, তখন করে কি যে বাংলাদেশি গ্রেপ্তার এইদিক সেদিক হাতে ডানায় বামে কি বলে এটাকে করার চেষ্টা করে, দৃষ্টি নজর ঘোরানোর চেষ্টা করে, মানে এগুলো তার লাভ হয় না, এগুলো তার লাভ হয় না। যত বেশি এগুলো করবে তত বেশি চোরাবালিতে এরা ডুববে। আমি অনেকের কথা শুনি যাদের ভিতরে হিন্দু হলেও মনুষ্যত্ববোধ আছে। আবার একই কথা বুঝতে হবে, আমরা এই যে হিন্দু হিন্দু মুসলমান মুসলমান করে, কিন্তু এইগুলো হচ্ছে টিপিক্যাল ওই যে এইগুলো হচ্ছে এই বাংলাদেশের, ভারতের এবং এই নোংরা রাজনীতিবিদরা এই যে হিন্দু মুসলমান রাজনীতি করেই কিন্তু এত বছর খেয়েছে, শোষণ করেছে। আর ব্রিটিশরা শোষণ করেছে ডিভাইডেড রুল, ওই একই জিনিস, হিন্দু আর মুসলমান ভাগাভাগি করে। এবং তারা এমনভাবে পাকিস্তান আর ভারতকে ভাগ করে গেছে, ম্যাপকে এবং বাংলাদেশকে চিপার মধ্যে ফেলে, যে এরা যেমন ভারত এবং পাকিস্তান সারা জীবন মারামারি করতেই থাকে। তো ওই যে ধর্মের খেলাটা কিন্তু ওই ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছে, ওই শিক্ষা কিন্তু এখনো চলছে। এই যে এই ভারতে মোদি মুসলমানদের হত্যা করার ওয়াকফ আইনের মাধ্যমে মুসলমানদের সম্পত্তি দখল করে নিচ্ছে, এইগুলা থেকে দৃষ্টি সরানোর জন্য কিন্তু কাশ্মীরে একটা জঙ্গি নাটক করলো। এগুলো হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমি কিন্তু সাথে সাথে আমার টুইটারে ইংরেজিতে আমি পোস্ট করেছি। কিসের জন্য? এই জিনিসগুলো বাংলাদেশকে বুঝতে হবে। বাংলাদেশের ওই যে মোটা মাথার তথাকথিত যারা বক্তারা আছে, বিভিন্ন মাত্রায় এসে বড় বড় নাড়াচাড়া দিয়ে বসে, অনেক চিন্তাশীল ব্যক্তি হয়ে গেছে, তারা জ্ঞানের ভান্ডার নিয়ে বসছে, মানে এক মিনিট কথা বলার শোনার ধৈর্য হয় না, এরা বিশ্লেষণ করতে পারে না। আরে বাংলায় বকবক বকবক না করে আপনারা যখন কাশ্মীর নিয়ে কথা বলবেন, বাংলাদেশের ভিতরে কাশ্মীর নিয়ে 10 ঘন্টা আলোচনা করেও লাভ নেই। আপনাকে আন্তর্জাতিক মহলে ইংরেজিতে সেই আলোচনাগুলা তুলে ধরতে হবে, ভারতের ষড়যন্ত্রগুলা তুলে ধরতে হবে আন্তর্জাতিক মহলে। যে একটা কথা আছে না, ছোটবেলা থেকে শুনেছি যে গাইতে গাইতে গাইন, বুনতে বুনতে বাইন, মানে একটা জিনিস বলতে বলতে আবার একটা কথা আছে, পুরনো প্রবাদ বাক্য, যে 10 মিলে ভগবান ভূত, মানে যখন 10 জন মিলে একটা ভগবানকে ভূত ডাকতে থাকে একসময় সবাই বোধহয় মনে করে আসলে বোধহয় এটা ভূত। একইভাবে ভারত যখন ক্রমাগত এইসব জঙ্গি নাটক করে যাবে, মিথ্যা অজুহাতে মুসলমানদের উপর অত্যাচার করে যাবে, হত্যা করে যাবে, আর আমরা বাংলাদেশে টক শো এর মাঝখানে চিন্তাবিদ, আরে বাপরা ডক্টর উমুক উমুক সুমুক, একদম উল্টে ফেলছে জ্ঞানের মাত্রা। আরে বকওয়াস, বাংলাদেশে বসে বাংলায় বক্তৃতা মেরে লাভ আছে? আমি যখনই শুনেছি কাশ্মীরে এটা হয়েছে, সাথে সাথেই ব্যাখ্যা করে আমি টুইটারে মুহূর্তের মাঝখানে আমি পোস্ট করেছি আমার অ্যাকাউন্টে, কারণ আমার অ্যাকাউন্টে অনেক বিদেশি, অনেক আন্তর্জাতিক মহলের লোক আমাকে ফলো করে। কারণ যখন আমি ভারতে এই ব্যাপারে আমি একটা কথা বলবো, তাদেরও একটু চিন্তা দিবে, তাদেরও একটা চিন্তার উদ্রেক হবে যে কি হচ্ছে আসলে ভারতে। আমি সেই যেরকম বলেছে হিন্দু সম্প্রদায়ের সেক্রেটারি জেনারেল, আমাদেরকে দেখতে হবে সমস্ত বাংলাদেশি। এই যখনই আমরা একটা ভুল করি, ওই যে পাহাড়ির ব্যাপারে বাংলাদেশি শত্রুরা যারা দেশ বিরোধী, তারা কিন্তু সবসময় তারা কিন্তু আদিবাসীর নাম বলার চেষ্টা করে। এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশে আদিবাসী বলতে কিছু নেই, এরা হচ্ছে পাহাড়ি এবং সবাই বাংলাদেশি। একইভাবে আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আলাদা করার দরকার নেই। কিসের মাইনরিটি, কিসের মেজরিটি? যখন আমরা সারাক্ষণ মাইনরিটি সারাক্ষণ যখন আমরা মাইনরিটি জপতে থাকবো, এই বাংলাদেশ থেকে এই মাইনরিটির নোংরা রাজনীতি কখনো যাবে না। আমাদেরকে সবাইকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যেই গণতন্ত্রের যার যার ধর্ম তার কিন্তু সকল জনগণের, সবাই বাংলাদেশি সকল জনগণের কি বলে এটাকে, নাগরিক ক্ষমতা অধিকার সব এক হবে। সে হোক সে হিন্দু, হোক সে মুসলমান, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান। যতক্ষণ আমরা এই যে শব্দগুলা, এত বছর কিন্তু 54 বছর স্বাধীনতার আগের থেকে কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার পরিকল্পনা করেছে। আমি আমার আগের লাইভেও ব্যাখ্যা করেছি,
এত কথা হবে না, অনুষ্ঠান লম্বা হয়ে যাবে, আমি শর্টকাট করছি। এই যে স্বাধীনতার পর থেকেই রয়ের আবিষ্কার করা একটা শব্দ চেতনা, এই চেতনা বিক্রি করে কিন্তু 54টা বছর বাংলাদেশিদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে। এখন এই যে মাইনরিটি, সংখ্যালঘু শব্দ, আরে সংখ্যালঘু যতবার আমরা যোগ্য ততদিন এই সংখ্যালঘু শব্দটা জীবিত থাকবে চেতনার মতো। আর সংখ্যালঘু শব্দটা ব্যবহার করে এই সন্তোষ শর্মার লোকরা পত্রিকার হেডলাইন দিবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। কেন? একটা হিন্দুর উপর একটা অত্যাচার হওয়া, তার জন্য আইনত বিচার হওয়ার কিন্তু বাংলাদেশে আইন আছে, যেটা একইভাবে প্রযোজ্য যদি একটা মুসলমানের উপরে সেই অন্যায়টা হয়। কেন আমি সেটা হিন্দুদের উপর আলাদা করে দেখব? কেন আমি সেই অন্যায়টা একটা বাংলাদেশের উপর অন্যায় হিসেবে দেখব না? আমাদের কিন্তু এই ভুল ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমি এই জন্য বলছি, আজকাল দেখছি বাংলাদেশে এখন চিন্তাবিদ কম কিন্তু বক্তা বেশি, যার ফলে শোনার কেউ নেই। এত বেশি বক্তা, এই কথাগুলো খুলে বলার কেউ নাই। তো আমি এই জন্য বলছি, বাংলাদেশিদের কাছে অনুরোধ করছি, আপনারা এই সংখ্যালঘু শব্দটা একদম ডিকশনারি থেকে, এগুলো হচ্ছে চেতনার মতো শব্দ, তুলে দেন। কোনো সংখ্যালঘু শব্দ ব্যবহার করবেন না, সবাই বাংলাদেশি। একটা হিন্দুর উপরে একটা অন্যায় হওয়া যেই পরিমাণ আইনগত দৃষ্টিতে যেই পরিমাণ অপরাধ, একটা মুসলমানরা বা খ্রিস্টানের উপরে, বৌদ্ধের উপরে অপরাধ হয় সেই সম পরিমাণ অপরাধ আইনগতভাবে, এবং একইভাবে তারা বিচার পাওয়ার যোগ্য। সেখানে সংখ্যালঘু যতদিন আমরা জপে যাব, ততদিন সন্তোষ শর্মারা আর ওই চিন্ময়েরা সুযোগ পাবে এগুলো নিয়ে রাজনীতি করা, আর ভারতও ডুগডুগি বাজাবে এটা নিয়ে। এই যে কাশ্মীরে বিভিন্ন রাজ্যে মুসলমানদেরকে হত্যা করছে ভারতরা, কাশ্মীরে ভারতীয়দের চিরাচরিত নোংরা চরিত্র, তারা একটা ফলস ফ্ল্যাগ, একটা মিথ্যা, যেটা 16 বছর হাসিনাকে দিয়ে ভারত এবং হাসিনারা একটা ওই স্টেজ করেছে, সমস্ত কিছু হলি আর্টিজান থেকে আরম্ভ করে যত জঙ্গি নাটক, সমস্ত কিছু কিন্তু ভারতের প্রশিক্ষিত, তাদের পরিচালনায়, তাদের স্ক্রিপ্ট হয়েছে। কাশ্মীরও তাই হয়েছে। চলছে পাকিস্তান, ডু নট আন্ডারমাইন পাকিস্তান। আমি যেটা বলছি যে আমি অনেকেই দেখেছি, হয় কি বাংলাদেশে তো আজকাল তথাকথিত ইউটিউবাররা তাদের ফলোয়ার বাড়ানোর জন্য এবং একটা নিউজ পেলেই হলো এসে বানিয়ে দিল, আবার কেউ কেউ কোনো ইডিয়েট দেখছে আবার পাকিস্তান ভারতের মাঝখানে যুদ্ধের জন্য একদম রেডি, আমার মতামত চাইছে, স্যার পাকিস্তানের যুদ্ধ হলো আপনি কি মনে করেন? মানে বাপরে বাপ, এক একজনের চেয়ে এক একজন মাতব্বর বিশ্লেষক জ্ঞানী। পাকিস্তানি ভারতের মাঝখানে যুদ্ধ হবে না। নিউক্লিয়ার, আণবিক, পারমাণবিক বোমা থাকার সুবিধা হচ্ছে যখন দুইজনেরই পারমাণবিক বোমা থাকে, তখন কেউই এত সহজে যুদ্ধ জানা। এইগুলো হচ্ছে আরেকটা মার দিকে এইগুলা করবে, আর আরেকবার মারলে আমি করবো, এই করবো। পাকিস্তান ভারত কখনো খুব বেশি হলে তাদের বর্ডার স্ক্রিমিশেস হবে, তাদের সীমান্তে, যেটা সারা জীবন হয়েছে স্বাধীনতার পর থেকে, হাডুডুডু খেলা হবে সীমান্তে, আবার নিজেরা হাডুডুডু করে চলে যাবে তাদের কাশ্মীর ইস্যু, এগুলা মূল ইস্যুগুলা তাদের থেকেই যাবে, এই চলতে থাকবে। আর ভারতের সেই সাহস নাই, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, এর আগেও ভারত করেছে, তাদের রিহার্সাল করতে গিয়ে, যুদ্ধের রিহার্সাল করতে গিয়ে, কারণ ওদের ভারতের সেনাবাহিনী মানে তো হচ্ছে এই যে অক্ষয় কুমার, ওদের সেনাবাহিনী কিন্তু অক্ষয় কুমার সব সিনেমার মধ্যে হিরো আর কি, বাস্তবে কিন্তু এগুলো হিরো নাই। মনে আছে কি যেন লোকটার নাম ছিল, পাকিস্তানে ধরা পড়লো এয়ারফোর্সের এক পাইলট, তাকে পাকিস্তান কি বলে প্যালেস্টাইনিদের মতো, হামাসের মতো পাকিস্তানও কিন্তু তাদেরকে সম্মান করলো, কি বলে যুদ্ধবন্দির মতো সম্মান করলো, স্নেহ করে তাদেরকে, মানে আন্তর্জাতিক আইনে সবকিছু করে তাদেরকে ফেরত পাঠালো। যখন সেই ব্যক্তি ভারতের, যখন সেই বিমান বাহিনীর পাইলট যখন পাকিস্তানের প্রশংসা করলো, ভারত তার বিরুদ্ধে চলে গেল, নিজের দেশের